এটা বিপ্লবী সরকার না, এটা জাতীয় সরকারও না, এটা অন্তর্বর্তী সরকার। একটা সরকার এই দেশে আসবে নির্বাচনের মাধ্যমে, সেই নির্বাচন হওয়ার আগে পর্যন্ত তারা দেশের আইন শৃঙ্খলা, শান্তি, নিরাপত্তার এমন একটা অবস্থা তৈরি করবেন যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতে পারে। এটা হচ্ছে তাদের প্রাথমিক দায়িত্ব। আর বাকি যে কাজগুলি তারা নিজেরা নিজেরা নিয়ে নিচ্ছেন, এই কাজগুলি মূলত তাদের প্রধান দায়িত্ব তো মোটেই না, দ্বিতীয় দায়িত্বও না। বিনিয়োগ তারা এনশিওর করবেন, এই কথা তারা বলছেন। বিনিয়োগের এনশিওর করার জন্য যে পরিমাণ সময় একটি সরকারকে ক্ষমতায় থাকতে হয়, তাহলে তারা সেই পরিমাণ সময় থাকতে চান, সেটা তো তাদেরকে পরিষ্কারভাবে বলতে হবে। যদি থাকেন, তারা কোন আইনের ভিত্তিতে, কোন ম্যান্ডেটের ভিত্তিতে, কি কারণে তারা সেখানে থাকবেন। তাদের মিত্র দল এনসিপি এই বিষয়টি বিরোধিতা করেছে। তারা অন্যান্য তাদের যে মিত্র আছেন, প্রধান মিত্র দল যারা মনে করে যে এই সরকার সব ভালো কাজ করছেন, তারাও কিন্তু এই কয়েকটি সিদ্ধান্তের সমালোচনা করেছেন। এবং শুধু তাই না, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য যা করা প্রয়োজন সেদিকে মনোযোগ না দিয়ে আমাদের এখানে প্রচুর অমানবিক ঘটনা ঘটছে। আপনি দেখবেন ফেসবুকে গেলেই, গতকালও হাক্কানি পাবলিশার্সের মালিকের বাসার সামনে একদল লোক মব তৈরি করার চেষ্টা করছে। যে সিস্টেম মব নিয়ন্ত্রণ করতে পারে না, সেই সিস্টেম করিডোর নিয়ন্ত্রণ করবে? তাহলে এই করিডোর পাহারা দেবে কে? এটা তো নিশ্চিত করতে হবে। বাংলাদেশের মাটিতে বিদেশি সৈন্যের অবস্থান কি আসলে হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, এটা নির্ধারণ করতে হবে। বিদেশি সৈন্য যদি এই করিডোরটি পাহারা দেয়, তাহলে এই সৈন্যরা কোথায় থাকবেন? তাদের জন্য কি আলাদা কোনো ক্যান্টনমেন্ট নির্মাণ করা হবে কিনা, সেটা ব্যাখ্যা করতে হবে। তারা যে অস্ত্রশস্ত্র আনয়ন করবেন, সেই অস্ত্রশস্ত্রর তদারকি এটা কার অধীনে হবে, এইটা বলতে হবে। এই করিডোরের নিরাপত্তা আসলে কে বিধান করবে, এটা কিন্তু কেউ নিশ্চিতভাবে বলে। জাতিসংঘের তত্ত্বাবধানে হলে পরে, জাতিসংঘের তত্ত্বাবধানে কেন হবে? বাংলাদেশ কি কোনো যুদ্ধপ্রবণ এলাকা? জাতিসংঘকে আমাদের করিডোর দিতে হবে না। মানবিক সাহায্য দিতে গেলে আমাদের কাছে জিনিসপত্র জাতিসংঘ পাঠিয়ে দিবে, আমরা আমাদের সেনাবাহিনী দিয়ে সেটা পাঠিয়ে দিব। জাতিসংঘের তত্ত্বাবধানে জাতিসংঘের করিডোরের দরকার নেই তো। তাহলে রেড ক্রিসেন্টকে দিক। রেড ক্রিসেন্টের সব জায়গাতে করিডোর লাগে না। রেড ক্রিসেন্ট তার পতাকা দিয়ে সরাসরি দিয়ে আসতে পারে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে দুর্নীতি করার জন্য কতগুলি লোকজনকে তারা ঢুকিয়ে দিয়েছেন এবং ঢালাও দুর্নীতি করতে দিচ্ছেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে দায়িত্ব দিক, অথবা ইন্টারন্যাশনাল রেড ক্রস এখানে আসুক, তারা এখানে এসে তারা এই মানে মানবিক সহায়তাটা আসলে উদ্দেশ্য না। মানবিক সহায়তা উদ্দেশ্য কি না, এই প্রশ্নটা তো মানুষ হচ্ছে মানবিক সহায়তা, না, মানবিক করিডোর, মানবিক সহায়তা উদ্দেশ্য কিনা, এই বিষয়টি নিয়েই তো প্রশ্ন জেগেছে। যদি তারা পরিষ্কার করতে পারতেন যেটা সত্যিই মানবিক সাহায্য, তাহলে তো এই প্রশ্নটা জাগতো না। কি মানবিক ক্রাইসিস তৈরি হয়েছে আরাকানে, যে মানবিক ক্রাইসিসের জন্য গোটা পৃথিবীর বিবেক জেগে উঠেছে। গাজার মানবিক ক্রাইসিসের জন্য তো আরাকানে কোনো সংকট বা সমস্যা হয়েছে বলে তো তারাও বলছে না, কেউই তো বলছে না। উল্টো আরাকানে যদি সমস্যাই থাকে, আরাকান আর্মির লোকজন এখানে এসে আমাদের এখানে বিবাহ করে নাকি আমরা শুনেছি। তারপরে বিবাহের পরে এসে আবার নাচানাচিও করে, আবার পহেলা বৈশাখ পালন করে, আবার তারা ঘন ঘন যাতায়াত করে। এটা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, বিয়ে করেছে কি করবে, আসে যায়। তো এত মানবিক প্রবলেমের মধ্যে তারা বিয়ে এখানে করতে পারছে এবং যাতায়াতও করতে পারছে। করিডোরের তো আসলে দরকার নেই। যদি এখানে এসে বিয়ে করতে পারে, বাচ্চা কাচ্চা পয়দা করতে পারে, যখন খুশি তখন এসে উৎসবে অংশ নিতে পারে, মানবিক প্রবলেমটা তাহলে কাদের হয়েছে? রোহিঙ্গারা তো সব এইখানে।